দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, পদবি ব্যবহার করে অন্যায় করার কথা অস্বীকার। আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স আছি। নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার। অনেক বিদেশিদের দুয়ারে বিএনপি সহ তাদের মিত্ররা গেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন। জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞায় খুশির কিছু নেই মন্তব্য বিএনপি মহাসচিবের। বললেন, কেউ উদ্ধার করে দেবে না বাংলাদেশের গণতন্ত্র। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। তুলনামূলক কম ছিল ভোটার উপস্থিতি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভাইদেরকে সম্পদশালী করতে কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি তিনি। নিষেধাজ্ঞার বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, অভিযোগ প্রমাণ করুক যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজের সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন ও আকলাকুস সাফা। আমি 4 বছর বিজিবি থাকাকালীন এবং 3 বছর সেনাপ্রধান থাকাকালীন কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার কোনো ভাইকে বা আত্মীয়কে বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি। মার্কিন নিষেধাজ্ঞায় উল্লেখ করা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশের অবনতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি নিয়ে যে অভিযোগ, তার উত্তরে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক এই সেনাপ্রধান। করতে পারে এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজিবি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। সেনাবাহিনীর যন্ত্র ক্রয়ে যে দুর্নীতির কথা বলা হয়েছে, এর সঙ্গেও নিজের জড়িত নন বলে জোর দাবি করেন আজিজ আহমেদ। 26শে জুন ডিজিডিপি কন্ট্রাক্ট করে কন্ট্রাক্টরের সাথে এই ইকুইপমেন্টটা আনার বিষয়ে আমি সেনাপ্রধান হিসাবে 2016তেও ছিলাম না, 2017তেও ছিলাম না, 2018 25 তারিখ দায়িত্বভার গ্রহণ করি। অথচ এই ইকুইপমেন্টটার কেনা সব প্রক্রিয়া কিন্তু আগে হয়েছে, 2016 থেকে শুরু হয়েছে। তো 25 তারিখে আমি দায়িত্বভার গ্রহণ করলাম, এর পরের দিন হলো কন্ট্রাক্ট সাইন করেছে ডিজিডিপি, তাও সেনা সদর না। আমার এখানে ইনভলভমেন্টটা কোথায় হলো? এই ইকুইপমেন্টে। মার্কিন নিষেধাজ্ঞাকে অপ্রত্যাশিত আর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি। দিস ইজ ভেরি আনফরচুনেট। আমার কাছে সবকিছু ডকুমেন্টেড আছে, কপি আছে, কেউ যদি এনিবডি ওয়ান্টস আমার থেকে নিয়ে যেতে পারে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা আগেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল। মিট দ্য রিপোর্টার্সে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানান তিনি। 7 জানুয়ারির নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগ সরকারকে 80টি দেশ ও 32টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু বাংলাদেশই নয়, ইউরোপের অনেক দেশেও এখন ভোট কম পড়ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি টালমাটাল হওয়া সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সচল আছে।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে ক্ষণে ক্ষণে বিদেশিদের দুয়ারে বিএনপি সহ তাদের মিত্ররা গেছেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছেন। সাবেক সেনাপ্রধান আজিজের নিষেধাজ্ঞার বিষয়টি ব্যক্তিগত। যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককেই এভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় ভারতে নিখোঁজ ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো আপডেট নেই। তিনি জানান, বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে একসাথে কাজ করছে। শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা নিয়ে তো আমার কোনো মন্তব্য নাই, কেন আসছে কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞায়ও খুশি হওয়ার কিছু নেই, কারণ র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও বন্ধ হয়নি তাদের ভয়ঙ্কর কার্যক্রম। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, কে কি করলো তা দিয়ে গণতন্ত্র রক্ষা হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নামতে হবে রাজপথে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য, ভঙ্গুর অর্থনীতি, সমসাময়িক রাজনীতি ও দেশে গণতন্ত্রহীনতার সমালোচনা করেন তিনি। বলেন, ১৫ বছরে অপকর্মের কারণে জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ এখন সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। একইভাবে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য, বাকশাল তৈরি করার জন্যই তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবার এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশ, কালখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। বলেন, এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। ফখরুল বলেন, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, সেনাবাহিনীকে ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। এই অবস্থায় নিজেদের গণতন্ত্র নিজেদেরই রক্ষা করতে হবে। আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর করতে দল ও জোটের নেতাকর্মী এবং জনগণকে আহ্বান জানান তিনি। এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিদের পরায়ণদের বাঁচানোর জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিচ্ছিন্ন সংঘাত আর কম ভোটার উপস্থিতিতে শেষ হলো দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। এখন চলছে গণনার প্রক্রিয়া। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটরসাইকেল প্রতীক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। প্রায় 10 মিনিটের মতো চলে এই হামলা। কেন্দ্রের বাইরে এই ঘটনায় ভেতরে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদের নির্বাচনে নোয়াপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 6 জন। সকালে উপজেলার গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকরা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। আধা ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। যেমন সাইডে হচ্ছি অমনি ওই পাশ থেকে একজন আমার সাথে ধাক্কা আসে। তখন আমি চেয়ারের মধ্যে হুড়মুড়কে পড়ে গেছি। তখন ওটি 4-5 জন আসে একটা কি বেড়েছে বেড়ার পরে এটি বাড়ি আসের বাড়ি আমার মাথা ফাটে গেছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাওয়ার পথে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের 2 কর্মী সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এই ঘটনা হয়। আহত হয় ইউপি সদস্য আবু সাইদ ও আক্কাস আলী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এই ঘটনায় নাহিদ নামের একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্র দখল চেষ্টার অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। বেলা 11টার দিকে পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের জন্য সেখানে জড়ো হয় আনারস প্রতীকের সমর্থকরা। তারা ভোটারদের বাধা দেয়। এ সময় ছবি তুলতে গেলে আনারস প্রতীকের সমর্থকরা এক সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে। বিষয়টি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানালে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ও রাজবাড়ীতে ভোট চলাকালে 2 মৃত্যুর ঘটনায় সহিংসতার সম্পর্ক নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, রাজশাহীতে ভোটের কাজে দায়িত্বরত এক আনসার এবং রাজবাড়ীতে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার মারা গেছেন। এর সাথে ভোটে সহিংসতার কোনো সম্পর্ক নেই। আজ থেকে দ্বিতীয় ধাপে দেশের 156 উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। 156 উপজেলার মধ্যে 24টিতে ভোট গ্রহণ চলছে ইভিএম এর মাধ্যমে, বাকিগুলোতে ভোট গ্রহণ চলবে ব্যালটে। এর আগে গত 8 মে অনুষ্ঠিত হয় প্রথম ধাপের নির্বাচন। এতে 36.10% ভোট পড়ে। দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। একজন ভোটার ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় সম্ভবত স্ট্রোক করেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছেন। এবং রাজশাহীতেও আমাদের একজন আনসার বিডিবি কর্মী মূলত তিনি সকালে স্ট্রোক করে ওই ক্যাম্পে ভোট কেন্দ্রে মারা গিয়েছে, যেটার সাথে নির্বাচনের সহিংসতার কোনো সম্পর্ক নেই। 2 দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বেলা 11:30টার পর ঢাকায় পৌঁছান তিনি। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন পেনি। এ নিয়ে 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে এলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে মশক নিধন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকালে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে নগর ভবন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। এ সময় মেয়র বলেন, মশার প্রভাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে কর্পোরেশনকে ব্যতিব্যস্ত রাখা হয়, কিন্তু সেখানে রোগীর মূল ঠিকানাই দেয়া হচ্ছে না, ফলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও নেওয়া সম্ভব হয় না। মেয়র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের বিষয়ে জোর দেওয়া হলেও অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সব কাউন্সিলরকে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন মেয়র। আমাকে আসল তথ্য প্রকৃত যেটা আমার প্রয়োজন সেটা দিচ্ছে না, আবার অতিরিক্ত যেটা আমার অপ্রয়োজনীয় তথ্য সেটা দিয়ে আমাকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে। তো এই জায়গাটায় সমন্বয় আমার প্রয়োজন এবং সেই জায়গাটায় আমি বারবার বলছি যে আমাকে সঠিক নির্ভুল তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না, যে দাম আছে সেই দামই থাকবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। বলেন, সরবরাহ ঠিক থাকার পরেও 2-1 জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। রোজার ঈদের মতো এবারও যেন দাম ঠিক থাকে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নিতে না পারে সেটি নিশ্চিত করা হবে। এবারও দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে। দাবি করেন, ডলারের দাম বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। ওদেরকে যদি জানান আমাদের পণ্য যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে।
রাজধানীর কারওয়ান বাজারে মশলার দোকানে অভিযান চালিয়ে 2 দোকানিকে মোট 13,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে অভিযান চালায়। এ সময় মশলার দোকানে গিয়ে এক দোকানি বোর্ডের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করায় 10,000 টাকা জরিমানা করা হয়। আরেক দোকানের বেশি দামে এলাচ কেনার প্রমাণ হিসেবে ক্রয় রসিদ দেখাতে না পারায় তাকেও 3,000 টাকা জরিমানা করে। কারওয়ান বাজার সহ ঢাকা মেট্রোপলিটন এলাকার বনানী ও মৌলভীবাজারের আড়তে অধিদপ্তরের 4 জন কর্মকর্তার নেতৃত্বে 4টি পৃথক টিম বাজার তদারকির কার্যক্রম পরিচালনা করে। আইন ভঙ্গ করলে আপনাকে সেই অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে। সাপ্লাই চেনে কোনো প্রবলেম নেই, সকল পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এনাফ সাপ্লাই রয়েছে এবং এটা বাজারে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। যদি এমন কোনো তথ্য কারো কাছে থাকে অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121 অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এই দরিবুলের ইয়ার ভিতরে ঠিকমতো লেখা নাই। এলআরসির ব্যাপার নিয়ে আর কি একটু মানে আগের রেট ছিল তো হাফ রেট ছিল না আর কি, তার জন্য আর কি। বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন সূচকে 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। আর্টিকেল 19 প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয় 5 বছর সময়কাল বিবেচনায় নিলেও স্কোরের দিক থেকে একই জায়গায় আটকে আছে বাংলাদেশ। 2018 সালেও বাংলাদেশ সংকটজনক ক্যাটাগরিতে ছিল। বিগত 10 বছরের বিবেচনায় বাংলাদেশের মত প্রকাশের স্কোর কমে গেছে। প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ 2014 সালে প্রথম সংকটজনক শ্রেণীতে অন্তর্ভুক্ত হলেও সেখান থেকে বের হতে পারেনি, বরং ধারাবাহিকভাবে স্কোর কমতে কমতে এখন সংকটজনক শ্রেণীতে নেমেছে বাংলাদেশ। কিশোর গ্যাং বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জোর দিয়েছেন অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়নের ওপর। রাজধানীর সূত্রাপুরে আলোচিত আশিকুর রহমান অপু হত্যা মামলার আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, এখন আগের সেই সামাজিক অবস্থা নেই, সমাজে অপরাধের ধরন পাল্টেছে, তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে। এ সময় কিশোর গ্যাং প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া কিশোর গ্যাং নিয়ে খবর হয়েছে গণমাধ্যমে। এক্ষেত্রে শিশুকে শিশু বললেই হবে না, একসময় এরাই অপরাধে জড়ায়। লাল সবুজের পতাকা হাতে 41,000 ফুট উঁচু থেকে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছেন বাংলাদেশি যুবক আশিক চৌধুরী। আগামী 25 মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ড থেকে বিশেষায়িত বিমানে করে 41,000 ফুট উপরে উঠে লাফ দেবেন তিনি। সকালে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুঃসাহসিক এই স্কাই ডাইভিং নিয়ে নিজের প্রস্তুতির কথা জানান আশিক চৌধুরী। এর আগে বিভিন্ন সময় 12,000 ফুট উচ্চতা থেকে লাফ দিয়েছিলেন তিনি। আশিক তার সাফল্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন। এই প্রচেষ্টায় স্পন্সর হিসেবে থাকবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরীর হাতে বাংলাদেশের পতাকা তুলে দেন ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট বিভাগের প্রধান আবুল কালাম আজাদ। কি রেকর্ড ভাঙতে পারে? একটা হচ্ছে হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ এ ফ্ল্যাগ, গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ দ্য ফ্ল্যাগ। সো যে প্ল্যানটা হচ্ছে যে আমরা 41-এর উপর থেকে এক্সিট করব। আমি একটা স্পেশাল এয়ারক্রাফট নিয়ে যাচ্ছি, যেই কারণে অ্যাকচুয়ালি জাম্পটা হচ্ছে আমেরিকায়।